রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা সারা বাংলাদেশ থেকে আমার মতো একজন অধম শিক্ষকের ডাকে সাড়া দিয়ে এই অর্থ, সময় এবং শ্রম এখানে জাতীয় প্রেস ক্লাবে ব্যয় করতেছেন। এজন্য সর্বপ্রথমে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং সেই সাথে ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। গত 28 জানুয়ারি 2025 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা দাবি যে বাস্তবায়নের যে ঘোষণা, সেই ঘোষণা দ্রুত বাস্তবায়ন দাবিতে আজকের এই গোলটেবিল বৈঠক। এই গোলটেবিল বৈঠকে উপস্থিত অত্র বৈঠকের সম্মানিত সভাপতি এবং ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত সভাপতি, এই গোলটেবিল বৈঠকে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার্স এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিক বন্ধুগণ, সকলের প্রতি আমার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামের উদ্দেশ্য কি? আজকের প্রোগ্রামের উদ্দেশ্য যে গত 28 জানুয়ারি আমাদের যে জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবি বাস্তবায়নের জন্য যে ঘোষণা হয়েছিল, সেই ঘোষণার অগ্রগতি সম্পর্কে জানবো। এখানে দুইজন সচিব, একজন সিনিয়র সহকারী সচিব, একজন যুগ্ম সচিব উপস্থিত থাকবেন, যারা আমাদের ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে কার্যক্রম চালাচ্ছিল। এর জন্যই আপনাদেরকে মূলত আহ্বান করা এবং আপনার আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রোগ্রাম থেকে আমাদের জাতীয়করণ বাস্তবায়নের এবং 6 দফা দাবি বাস্তবায়নের কতদূর এগুলো, সেই উদ্দেশ্যেই আপনাদেরকে ডাকানো। তো এই প্রোগ্রামের খরচ আপনারা জানেন যে 120টা সিট সহ এই প্রোগ্রামের হল ভাড়া 15,000 টাকা এবং আজকে আমাদের সিআর সেট করা হয়েছে 250। সেখানে এক্সট্রা খরচ, টেবিল সাজানো, ব্যানার, এরপরে আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের, অতিথি সহ প্রত্যেকের ইনশাআল্লাহ। তো এই প্রোগ্রামের লক্ষাধিক টাকা প্রায় খরচ। আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আপনারা যারা সামনে আছেন অন্তত পক্ষে 500-1000 টাকা এই প্রোগ্রামের জন্য দিয়েছেন বা নিয়েছে, এরকম কোনো বিষয় নাই। আমাদের কেন্দ্রীয় কমিটির কিছু সদস্য ইচ্ছাকৃত কেউ 500, কেউ 1000 টাকা দিয়েছেন। আজকে সকালবেলা আমি ঘোষণা দিয়েছিলাম যে যেহেতু বাইরে একটা প্রোগ্রাম হচ্ছে, সমস্ত সকালের নাস্তা আমি সহ আমার সাথে যারা ছিল কেউই করেনি। কেন? কোনো হোটেলে খাবার নাই। তো আমরা একটা হোটেলের সাথে কন্ট্যাক্ট করলাম যে দুপুরের খাবারটা আমরা এইখানে করা যায় কিনা, এবং প্রত্যেকে এসে ঘোষণা দিলাম যে দুপুরের খাবার বাবদ যদি আপনারা একটা অ্যামাউন্ট জমা দিতেন তাহলে এইখানে খাবারটা এসে ওই হোটেল কর্তৃপক্ষ দিয়ে যেত পানি সহ। কিন্তু এর মধ্যে দুঃখের বিষয়, অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যারা দেননি। তো আমাদের আসলে বর্তমান পরিস্থিতি কি এটা জানার জন্য আমাদের মূল উদ্দেশ্য বা এখানে আসা। আপনারা জানেন যে বিগত শিক্ষা উপদেষ্টা 28 জানুয়ারি 2025 ঘোষণার পর বিগত শিক্ষা উপদেষ্টা গত 5 মার্চ তার শেষ কর্মদিবসে নতুন শিক্ষা উপদেষ্টার কাছে যখন দায়িত্বভার গ্রহণ বুঝিয়ে দেন, তখন আমাদের 2টি প্রস্তাবনায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 2টি প্রস্তাবনায় স্বাক্ষর করেছিলেন। একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণ 1 নাম্বার। 2 নাম্বার যে প্রস্তাবনায় স্বাক্ষর করেছিলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সহ মেডিকেল ভাতা, বাড়ি ভাড়া বৃদ্ধি। আমরা সকলে অবগত হয়েছি গত 5 মার্চ বাংলাদেশের সমস্ত প্রায় জাতীয় পত্রিকা সহ জাতীয় টিভি চ্যানেল সেগুলোতে খবর আসছিল যে 40 বছরের বঞ্চনা ঘুষতে যাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এটা অনেক পত্রিকার শিরোনাম ছিল যে 40
বঞ্চনা সমাপ্তি ঘটতে যাচ্ছে ইসলাম ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলা ইবতেদায়ী মাদ্রাসা। তা আসলে 5 মার্চের পর এখন পর্যন্ত আবার 5 এপ্রিল 1 মাস আর 20 দিন, 1 মাস 20 দিন। আসলে এর মধ্যে গতকাল বাংলাদেশের কালের কণ্ঠ সহ কয়েকটি পত্রিকায় দেখলাম যে উৎসব ভাতা যা ছিল তা ডবল করা হয়েছে, প্রজ্ঞাপন রেডি। কিন্তু আসলে ইবতেদায়ী মাদ্রাসার কি হলো? প্রথমে তো ইবতেদায়ী বলছিল, তারপরে না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া বৃদ্ধির কথা। কিন্তু গতকাল আমরা নিউজ দেখলাম কালের কণ্ঠ সহ কয়েকটি দৈনিক আমাদের বার্তা আর দৈনিক শিক্ষা.com-এও আসবে যে তাদের প্রজ্ঞাপন রেডি। তো তাহলে আমাদের প্রজ্ঞাপন কোথায়? এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা ছিল যারা এস.এম. মাসুদুল হক যুগ্ম সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বে, উনি ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে কাজ করতেছেন। উনি বলছিল যে 31 মার্চের মধ্যে নীতিমালা হবে এবং আমরা রমজান মাসে 5 মার্চ রমজান মাসে আমরা মাদ্রাসা বোর্ডে একটা কর্মশালা এই নীতিমালা নিয়ে করেছি এবং এরপর 19 মার্চ রমজান মাসে সেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি কর্মশালা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেখানে ছিলাম। আসলে কি 31 মার্চ নীতিমালা গেজেট হয়েছে? জানেন আপনারা নীতিমালা গেজেট হয়েছে? কেন হয়নি? কেন হয়নি? এই প্রশ্নের জবাব কে দিবে? আপনারা জানেন যে আমার ফেসবুকে আমার ইবতেদায়ী শিক্ষা উন্নয়নের পেজ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সচিব মহোদয় খোয়াবিরুল স্যার এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা, বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন স্যার স্বাক্ষরিত যে সার সংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে 5 মার্চ প্রেরণ করা হয়েছিল, সেটার কপি আমি আমার ফেসবুকে দিয়েছিলাম। সেখানে আপনারা দেখেছেন যে প্রথম যে ছিল যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। দ্বিতীয় দফায় ছিল যে কোডবিহীন যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কোড দেওয়া হবে। তো বেতনের বিষয়ে প্রথম পর্যায় হিসাবে বলা হয়েছিল 1519টি ইবতেদায়ী মাদ্রাসাকে মে মাস থেকে, মানে আমাদের এই অর্থ বছরে 50 কোটি টাকা বরাদ্দ দিয়ে গেছে বিদায়ী ফ্যাসিলিটি সরকার আমাদের শিক্ষার্থীর উপবৃত্তির জন্য। এই 50 কোটি টাকা কিভাবে খরচ করা হবে? 50 কোটি টাকার মধ্যে 1519 ছাত্রছাত্রীদের জন্য 35 কোটি টাকা আর 2 মাসের 1519 6000 প্লাস শিক্ষকের জন্য 15 কোটি টাকা। এইরকম একটি প্রস্তাবনা তৈরি করে আমাদেরকে ঘোষ দেওয়া হয়েছিল যে এই 50 কোটি টাকা আপনাদের এই অর্থ বছরে কাজে লাগলে, যেহেতু 1519 মে এবং জুন মাসে বেতন পাচ্ছে, তাহলে তারা এমপিওর আন্ডারে আসলো। দ্বিতীয় দফায় কোড প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা কি হবে? এমপিও ভুক্ত হবে। জুন জুলাইয়ে বরাদ্দ বৃদ্ধি পাবে এবং এই বরাদ্দ বৃদ্ধি পেলে সকল কোডভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত হবে। তৃতীয় পর্যায়ে এই সুপারিশের বলা ছিল যে স্বতন্ত্র এবং সংযুক্ত এমপিও ভুক্ত প্রতিষ্ঠান তৃতীয় পর্যায়ে জাতীয়করণের অধ্যাদেশ জারি করা হবে। আমরা বলতে চাই যে আমরা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শত্রু নয়। আমরাও করে এসেছি দাখিল মাদ্রাসায়, আলিম মাদ্রাসায়, কিন্তু বলতে চাই 28 জানুয়ারি যে ঘোষণা এসেছিল, ওই ঘোষণায় কি বলা হয়েছিল যে ওই ঘোষণায় কি বলা হয়েছিল যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে? এটা বলা হয়েছিল? আপনারা শুনেছিলেন? মিডিয়ার ভাইয়েরা শুনেছিলেন? কোন মিডিয়ায় বলা হয়েছিল? আজকে যারা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গত 28 জানুয়ারি যে ঘোষণা হয়েছিল সেখানে কি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার কথা উল্লেখ ছিল কিনা? যদি না থাকে, কার পরিকল্পনায় এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দফায় ঢোকানো হলো? কার পরিকল্পনায় ঢোকানো হলো? কে ঢোকালো এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা? কে ঢোকালো? হয়ে গেল বৃহৎ একটা সংখ্যা। যদি আমরা 18,000 হই, সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা
9,000, তাহলে কত দাঁড়ালো? 18 আর 9 27,000। 27,000 প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা যখন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলা হলো, তখন তিনি ফাইল রিটার্ন পাঠাবেন না কি করবেন? রিটার্ন পাঠাবেন না কি করবেন? ফাইল এর দায়ভার কার? এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হোক। এতদিন তো কেউ বলেনি, কোন যুগ্ম সচিব, কোন সচিব মহোদয় এতদিন তো বলেনি যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা ইমতিয়াজ স্কেলে বেতন পাচ্ছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না? আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে কোন আমলারা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে। আজকে এখনো কেন সচিব মহোদয়রা আসেনি? তাদেরকে কি ইনভাইট করা হয়নি? তাদের থেকে ডেট নেওয়া হয়নি? তাদের প্রশ্ন রাখতে চাই আজকের এই মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তাদের দেওয়া ডেটে, তাদের দেওয়ার সময়ে তারা বলেছিল শনিবার ছুটির দিন প্রোগ্রাম করলে আপত্তি নাই, কিন্তু তারা কেন উপস্থিত হয়নি এখন পর্যন্ত? ঠিক কিনা বলেন? এই দায়ভার কার? এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা যিনি এই সারসংক্ষেপে ঢুকিয়েছেন তার, যিনি সময় দিয়েও এখন পর্যন্ত উপস্থিত হয়নি, এই দায়ভার তার। এবং আমরা ভবিষ্যতে, আমরা নেক্সট টাইমে আমরা এইরকম আমলাতন্ত্রে পড়ে আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকার 4,312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণের জন্য 311 কোটি টাকা প্রধানমন্ত্রী স্বাক্ষর করার পর কোন ক্ষমতা থাকে যে সেই টাকা বরাদ্দ হয় না এবং সেই টাকা কাজ হয় না? এই সব আমলাদেরকে আমাদেরকে চিনতে হবে এবং এই সব আমলার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, যারা দীর্ঘ 40 বছর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে শোষণ করে, শোষণের পর শোষণ। আপনারা জানেন যে 28 জানুয়ারি ঘোষণা হওয়ার পর মিথ্যা বুঝ দেওয়ার কারণে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য বেরিয়েছে নাই? আছে কিনা? আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 2019 সালে মাঠ পর্যায়ে ইউনো এসিডেন্ট সহ 4 জন কর্মকর্তা সহ একটা তদন্ত হয়ে সেটার রিপোর্ট অধিদপ্তরে আসে নাই? প্রকাশ হয় নাই কেন? 2019 সাল থেকে এখন পর্যন্ত সেটা প্রকাশ হয় নাই কেন? সেটা জিজ্ঞাসা করার, প্রশ্ন করার সময় এসেছে। আপনারা যদি কথা দেন, আপনারা যদি পাশে থাকেন, আমি বলতে চাই আগামী দিনে এমন প্রোগ্রাম ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ দিবে, হয় রাস্তায় জীবন দিব, নচেত এই রকম আমলাতান্ত্রিক জটিলতায় এই ইবতেদায়ী মাদ্রাসা জীবনের পর জীবন আমরা নষ্ট হতে দিব না। এবং প্রোগ্রাম দিলে আপনারা সেই প্রোগ্রামে থাকবেন কিনা? আজকে আমি বলতে চাই যে আমরা 2019 সালেও মাননীয় প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর স্বাক্ষর পেয়েছিলাম। 311 কোটি টাকা বাজেট, সেটাও পাইছিলাম, কিন্তু সেটা এই আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হয়ে গেছে। বিগত জানুয়ারি মাসে বাংলাদেশের পত্র পত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসারা নির্বাচনের আগেই সুখবর পেতে যাচ্ছে এবং নির্বাচনের আগেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপবৃত্তির আওতায় আসছে। এই নিউজ হয়েছিল কিনা? টাকা বরাদ্দ হয়েছে কিনা? 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপবৃত্তি পেয়েছে? পায়নি কেন? টাকা পড়ে আছে। বর্তমান নতুন বাজেট হচ্ছে, টাকা রিটার্ন যাচ্ছে, সেই টাকার ব্যবহার কার কারণে আটকে আছে এটা প্রশ্ন করবেন কিনা? এবং যারা এই টাকা আটকে রাখছে তাদের বাংলার মাটিতে বিচারের আওতায় আনতে হবে। আমি বলতে চাই
আপনাদেরকে যে আমরা আমাদের সংখ্যা ব্যাংকে আছে, আমাদের সংখ্যা নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ উপজেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা ডাটাবেস করেছে, সেই ডাটাবেস অধিদপ্তরে আছে। আমাদের তালিকা 4425 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আছে। আমাদের চাহিদা, আমাদের তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছে। আমাদেরকে 2008 সাল থেকে একাডেমিক স্বীকৃতি নবায়ন, একাডেমিক স্বীকৃতি বোর্ড এগুলো দেওয়া বন্ধ করে রাখলো। এখনো পর্যন্ত এগুলো খোলা হলো না। এগুলো করতে কি টাকা লাগবে? কোন বাজেটের প্রয়োজন? একাডেমিক স্বীকৃতি দিতে কোন বাজেটের প্রয়োজন আছে? পূর্বে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের ভোট দিতে কোন বাজেটের প্রয়োজন আছে? তাহলে কার কারণে হচ্ছে না? প্রশ্ন, এখানে কি মন্ত্রী বসে আছে? বিগত দিনে যে মন্ত্রী ছিল সেই মন্ত্রী আছে? এখন বর্তমান যে শিক্ষা উপদেষ্টা, বিগত শিক্ষা উপদেষ্টা আপনারা জানেন, তারা বেতন দেওয়ার জন্য তিনি স্বাক্ষর করেছেন, সে কাগজ আমার কাছে আছে। তাহলে নতুন শিক্ষা উপদেষ্টার সাথে আমরা গত বৃহস্পতিবারে দেখেছেন পত্রিকায় আপনারা, আমরা দেখা করেছি। তিনি বলছে আপনাদের ফাইল একদিনও আমি আটকাবো না। তাহলে ফাইল আটকিচ্ছি কোন জায়গায়? আমাদের ফাইল আটকাচ্ছে কোন জায়গায়? 50 কোটি টাকা বরাদ্দ উপবৃত্তির জন্য থাকার পরেও সেই টাকা রিটার্ন যাচ্ছে কার কারণে? আপনি প্রতিষ্ঠান পাননি, আপনি ব্যান্ডেজ ধরেন। করোনাকালীন প্রত্যেকটা প্রতিষ্ঠানে করোনাকালীন অনুদান তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনারা পান নাই? কোন প্রতিষ্ঠান কি বাদ গেছে করোনাকালীন? তাহলে ওই তালিকা কি সরকারের কাছে নাই? ওই তালিকা কি উপজেলায় নাই? এই যে ধামাবুজ দেওয়ার জন্য আবার চিঠি করে উপজেলা পর্যায়ে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে, এটা কার চক্রে? কার সিদ্ধান্তে? এই সিদ্ধান্তকে বদল করতে হবে। যদি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি, তিনি বলেছেন আপনাদের ফাইল নিয়ে কোনো অসুবিধা নাই, আপনাদের ফাইল রিটার্ন আসতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নতুন ফাইল তৈরি করা হয়েছে। যে কোনো একটা সংখ্যা ধরে, ব্যাংকের সংখ্যা ধরেন, করোনাকালীন অনুদানের সংখ্যা ধরেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডাটাবেজের সংখ্যা ধরেন, 1519 সংখ্যা ধরেন, মাদ্রাসা বোর্ডের সংখ্যা ধরেন, যে কোনো একটা সংখ্যা ধরে সেই প্রতিষ্ঠানগুলোকে কেন সরকারি সুযোগ সুবিধায় আনতেছেন না? এবং সেই প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীকে কেন উপবৃত্তি, কেন সরকারি সুযোগ সুবিধায় আনতেছেন না? মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা পরিবারের সর্বোচ্চ ব্যক্তি হওয়ার পরেও তিনি বলেছেন আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। তাহলে বাধা কার? এই বাধা ডিঙ্গিয়ে আমাদেরকে জয় আনতে হবে, ঠিক কিনা? এই বাধা ডিঙ্গাতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে 8টি বিভাগে কর্মসূচি দিয়েছি এবং এই 8টি বিভাগে কর্মসূচি পালন করার পর এর মধ্যে যদি আমাদের দাবি দেওয়া পূরণ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে আবারও জাতিকে দেখাতে চাই যে আমরা নিভে যাইনি, আমরা মরে যাইনি, আমরা দাবি আদায়ে আগেও চেষ্টা করেছি, এখনো চেষ্টা করব। এবং যে কুচক্রী মহলেরা এই শিক্ষা মন্ত্রণালয়ে আছে তাদের পদত্যাগের দাবিতে আমরা এই হচ্ছে প্রোগ্রাম ইনশাআল্লাহ উপস্থাপন করব। আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে আগামী দিন থেকে কিভাবে এই শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ধোঁকার পর ধোঁকা দিয়ে আমাদেরকে আটকে রেখেছে, তাদেরকে কিভাবে অপসারণ করে নতুন এইখানে আমাদের আমলা বা সচিব, আমাদের যুগ্ম সচিব, সিনিয়র সহকারী সচিব এনে কিভাবে আমরা আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসার দাবি দেওয়া আদায় করা যায় সে ব্যাপারে চেষ্টা করব। আমরা 8টি বিভাগে 8টি আলোচনা সভা এবং গোল টেবিল বৈঠক দিয়েছি। তার মধ্যে আগামী 3 তারিখে খুলনা বিভাগ, খুলনা জাতীয় বিভাগীয় প্রেস ক্লাবে, এরপরে 10 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবে এবং 17 তারিখ বরিশাল প্রেস ক্লাবে, এরপরে 24 তারিখ ময়মনসিংহ অথবা সিলেট। আমরা এটা আপনাদেরকে জানাবো, যে যে বিভাগের আছেন আপনাদেরকে চেষ্টা করবেন। দেন আপনারা অবশ্যই
আর একটা জিনিস বিষয় সবাই মাথায় রাখবেন যে আমাদের ইবতেদায়ী মাদ্রাসা হতে আমার যতটুকু অভিজ্ঞতা এসেছে, এই স্বৈরাচারের দোষর যারা প্রশাসনে বসে আছে, আগেও ছিল এখনো আছে, এই স্বৈরাচারের দোষর যারা আমাদের সচিবালয়ে বসে আছে, আমাদের অধিদপ্তরে বসে আছে, বোর্ডে বসে আছে, তাদেরকে সরিয়ে যারা মাদ্রাসা কেন্দ্রিক আছে এবং যারা মাদ্রাসা শিক্ষার উন্নয়ন চায় তাদেরকে মিথ্যা আসে আপনি 28 জানুয়ারি ঘোষণা দিয়ে যাবেন পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, আর ফাইলে ওইখানে সংযুক্ত ঢুকিয়ে দিবেন, আর ফাইলে ওইখানে বৃহৎ একটা বাজেট করে সেটা যেন প্রধান উপদেষ্টার কাছ থেকে ফেরত আসে সেই বিষয়তে আপনি করবেন, এটা আমরা মেনে নিব না। 50 কোটি টাকার যে বরাদ্দ আছে, আপনি যে বলেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা, তৎকালীন শিক্ষা উপদেষ্টা যে স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষর কার্যকর করে 1519-কে আগামী মে এবং জুন মাসে বেতন দিতে হবে এবং 1519-এর ছাত্রছাত্রী এই অর্থ বাজেটের বরাদ্দ থেকে উপবৃত্তি দিতে হবে। পর্যায়ক্রমে জমি বরাদ্দ বাড়িয়ে প্রত্যেকটি ইবতেদায়ী মাদ্রাসা এমপিওর আওতায় আনতে হবে এবং উপবৃত্তির আওতায় আনতে হবে, এই দাবি রেখে এবং এই দাবি দ্রুত কার্যকর হওয়ার জন্য আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনারা হেল্প করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউলকে। তার এই কথাকে আমি বলতে পারবো, সেই মনের কথা আমাদের হিসাব যা অবস্থা ওটাকে আমি বলতে পারবো। আমি কি এটাই করছি, পড়াইছি কোনোদিন, এই জন্য এই কথাগুলো দরকার আছে। আর আমরা তো একটা পর্যন্ত এখানে থাকতে পারবো, ওই মেহমান তো ঢুকতে পারছে না, হ্যাঁ, সুন্নি লীগের ভয়। তো আমাদের প্রধান অতিথি আজকে আমাদের সহ সভাপতি প্রফেসর ডক্টর শহীদুল হক সাহেব, তিনি কথা বলবেন। এর আগে মুফতি মহিউদ্দিন সাহেব অনেকগুলো প্রোগ্রামে আসছেন, সালাম দেন না, আজকে একটু সালাম দিবেন, হ্যাঁ, একটু সালাম দিবেন, তারপরে আমাদের প্রধান অতিথি কথা বলবেন। সালামটা এদিকে এসে দিতে পারবেন। উনি সালাম দুই রকমই দেয়, মাহবাই চাইলেন, বুঝলেন তো, আর সালাম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই সেমিনার, শিক্ষা উন্নয়ন, বিশেষ করে ইবতেদায়ী। আসলে যেটার উন্নয়ন না হলে জাতির উন্নয়ন হবে না, এই শিক্ষার উন্নয়ন হবে না। এই শিক্ষার উন্নয়নের জন্য, এই জাতির উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। তবে এই দেশে বৈষম্য দিন দিন বেড়েই চলছে, যদি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যেটা বাস্তব প্রমাণ হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে সরকারিকরণ না করা, তাদেরকে জাতীয়করণ না করা, এটাই বড় চরম বৈষম্য। কারণ আজকে এই ইবতেদায়ী মাদ্রাসাগুলি বৈষম্য শিকার হওয়ার কারণে আজকে আমাদের ইবতেদায়ী থেকে দাখিল, দাখিল থেকে আলিম, আলিম থেকে কামেল যে উন্নয়নের যে ছাত্র বৃদ্ধি হওয়া দরকার, এটা একটা মারাত্মক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে। এই প্রতিবন্ধকতা তৈরি থেকে মুক্তির জন্য আজকের যেভাবে সম্মিলিত আন্দোলন করছেন, আগামী দিনে আজকের যে কর্মসূচি এখানে ঘোষণা করা হয়েছে, রেজাউল ভাই, সেই কর্মসূচি বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে যদি আপনারা সেমিনার সেম্পোজিয়াম এই দাবি করতে পারেন, ইনশাআল্লাহ আজ না হয় আগামী দিন এই দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই দাবি বাস্তবায়নে আগামী দিনের স্বপ্ন নিয়ে আজকে ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলে আমরা আমাদের দাবি একাত্মতা ঘোষণা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, মারহাবা মুফতি মহিউদ্দিন স্যারকে। আমরা চিটাগের প্রোগ্রামে ওনাকে চাই, ওনার বন্ধু মুরব্বী পিএসপি সুফি মিজান সাহেবকেও চাই। আপনারা কি চান? তো আমাদের প্রধান অতিথি, আমাদের ইসলামী শিক্ষার সহ সভাপতি কথা বলবেন। এর আগে আমি আপনাদের কয় দফা, 6 দফা না 6 দফা, আমিও 6 দফা আজকে দাবি জানাবো। জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠান ইসলামী শিক্ষা উন্নয়নের পক্ষ থেকে 6টা দাবি জানাচ্ছি। দেখি আমরা অনতি বিলম্বে ইবতেদায়ী নীতিমালা বাস্তবায়ন করে সমস্যা সমূহ সমাধান করতে হবে। 2, মাদ্রাসা বোর্ড থেকে মঞ্জুরিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে। এমপিওভুক্ত না হলে কিন্তু জাতীয়করণ হয় না। প্রতি উপজেলায় একটি দাখিল, একটি আলিম, একটি ফাজিল কামিল, একটি মহিলা মাদ্রাসা সরকারিকরণ করতে হবে। স্কুল আছে না, কলেজ আছে না,
মহিলা কলেজ আছে না? 92% মুসলমানের দেশে হবে না কেন? এই দাবি আমরা তুলছি। 4, 3টি সরকারি আলিয়া মাদ্রাসার বিদ্যমান সমস্যা সমূহ দ্রুত সমাধান করতে হবে। ভাই 3টা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কাছে সব মামুর অংশম আমাকে বানিয়ে দিয়েছেন, আমি পাঠিয়েছি। এটা থাকলে এটা থেকে বলতে পারতাম। আমরা আলিয়া মাদ্রাসা নিয়ে ফাজিল গ্রামীণ মাদ্রাসার প্রিন্সিপালদেরকে নিয়ে আমরা আলাদা একটা ওয়ার্কশপ করবো, আপনাদেরকে এটা কষ্ট দিব না। দেশের মসজিদ সমূহ সম্বন্ধে ইমাম মুয়াজ্জিনের ভাতা প্রদানের দাবি আগেও জানাচ্ছি, এখনো জানাচ্ছি। শতকরা 92% মুসলমান দেশের শিক্ষা সর্বস্তরের ইসলাম শিক্ষা, ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবি জানাচ্ছি। আপনারা কি একমত? না হাত তুলে লাগা, নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুগণ, আমাদের সহসভাপতি আজকের প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর শহীদুল হক সাহেবকে শেষ বক্তব্য রাখার অনুরোধ করছি। অনেক কষ্ট করেন, একসময় একটা মিটিং করে আমার কাছে টাকা নাই, আর পারছি না দেনা দিতে, এই গোপন কথা বললাম, সব নষ্ট হয়েছে। পরে লিখলাম কমিটির কাছে, ভাই আমি তো আর পারছি না দেনাটা পরিশোধ করতে। আমি দেখলাম খুব করে মোবাইলে আওয়াজ হয়েছে 10,000 টাকা। খুঁজতে খুঁজতে এই ক্ষতি আমার রাখা ও ছয়ই আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে আজকে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আয়োজিত কর্তৃপক্ষকে আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ক্ষমা চেয়ে নেই যে আসলে ওই যে আপনারা বলেন না যে যাকে তবু আসি সে দক্ষিণে যান, আসলে আমরা যেভাবে জীবন চালাই আর আপনারা যারা বেতন ছাড়া যুগ যুগ ধরে আছেন, কখনো আপনাদের কষ্ট ওইভাবে উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু তারপরেও আমি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের একদম শুরু থেকেই আপনাদের সাথে আসি, কিছুটা হলেও উপলব্ধি করার চেষ্টা করি। আর আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, সেই হিসাবে এই বৈষম্যের চিত্রটা খুব সহজেই আমার চোখে ধরা পড়ে। যে আমরা কোন একটা জায়গায় 1 ঘন্টা লেকচার দিলেও দেখা গেল 2,000-2,500 টাকা 5,000 টাকা কোনো বিষয় না, আর সেখানে একজন প্রধানের বেতন যদি হয় বা যেটাকে নাম দেব অনুদান বলুক আর যাই বলুক 2,500 টাকা, এরকম নানা চিত্র, এটা আসলে অসহনীয়, অবর্ণনীয়। তো আমি তারপরেও আমি মনে করি যে আসলে আমরা কোনো অবস্থাতেই থেমে যাব না। আমরা যারা পিএইচডি করেছি, আমাদের একটা অন্যতম স্লোগান ছিল নেভার কুইট, কখনোই ছেড়ে দিও না। কারণ পিএইচডি জার্নিটা খুব কঠিন, এটা যদি আসলে কেউ না করেন বুঝবেন না যে আসলে অনেক কঠিন। অনেক সময় মনে হয় ছেড়ে দেয়, ভাই আর পারি না, আর পারি না। তো এই নেভার কুইটের স্লোগানটা আমি মনে হয় আপনাদেরকেও দিতে চাই। আপনারা হতাশ হবেন না, ইনশাআল্লাহ একটা সময় হয়তো বিজয় আসবে। আপনাদের এই কষ্ট হয়তো আপনাদের পরবর্তী জেনারেশন এর দ্বারা সুফল পাবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমাকে প্রবন্ধের জন্য বলা হয়েছিল, কিন্তু আমি দুঃখজনক হলো সত্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে এই নতুন সরকারের কারণে আমার অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। আর আগামী 14ই মে প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনে যাবেন। ওখানে আমি কমিটির সাথে যুক্ত এবং বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় কিছু কাজের সাথে যুক্ত থাকায় সময় বের করতেই পারি। আমি চেয়েছিলাম যেহেতু পারি নাই আসবো না, স্যার বলেন যে না আপনার আসতেই হবে, অন্তত আপনার কথাগুলো অন্তত বলে যান। তো সেই হিসাবে সাজানো গুছানো প্রবন্ধ না হলেও আমি মনে করি এটা রেকর্ড থেকেও একটা প্রবন্ধের মতো উপাদান ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমি সেরকম অনেকগুলো বিষয় সামারি করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা পরবর্তীতে লাইভ থেকে হলেও সরকারের কাছে স্মারকলিপি আকারে হলেও এই বিষয়গুলো উত্থাপন করবেন। আমি আপনারা আমার যে ইতিহাস ভালো জানেন, কষ্ট দুঃখ দুর্দশার বিষয়টিও ভালো জানেন। আমরা যদি দেখি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা তারও আগেই যদি শুরু হয়ে থাকে কার্যত, তারপরে এরশাদের সময় এটা আরো বেশি বিকশিত হয়েছে। 18,000 প্লাস, 18,000-এর চেয়েও বেশি মাদ্রাসা একটা সময় তারা কি করেছে, কার্যক্রম শুরু করেছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এখন এটা আছে হচ্ছে 8,972, সব মিলে 8,972-এর মতো। আর সেখান থেকে 1994 সালে অনুদান পাওয়া শুরু করেছে এই 1,519টা।
তাহলে এই এতকাল ধরে 1994 শুরু হয়েছে আর এতকাল ধরে কোনো পরিবর্তন নাই, যেটা একটা জায়গায় চট্টগ্রাম থেকে যে এসেছি তাতেও আসা যাওয়ার খরচ 2-3 হাজার 5,000 টাকা খরচ হয়ে যায়। একটা মানুষ 30টা দিন ধরে বেতন নিবে এবং সে ট্রেনের প্রধান, তার তো একজন মেহমান আসবে, তার কত কিছু অফিস মেনটেন করতে হবে, সেই 2500 টাকা পাবে আর সহকারী শিক্ষকরা 2300 টাকা দিবে। কোথায় মানবাধিকার কর্মীরা, কোথায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, কোথায় আমাদের এইসব সোকল সিভিলাইজ পার্সন গুলো? তাদের কি নজরে এটা নাই? এদেরকে আপনি আবার বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাহলে বাদ দিয়ে দেন। আপনি একটা অধ্যাদেশ করে বলে দেন যে না চলবে না, এদেশে এটা আমরা মানতে পারি না, রাখতেছেন বিমাতা সুলভ আচরণ করে। এটা আসলে আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা এরপর আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। বর্তমানে সম্প্রতি ঢাকা পোস্টের একটা রিপোর্ট থেকে আমি এই সামারিগুলো বের করেছি। সেখানে দেখা গেল যে প্রাইমারি স্কুলের সংখ্যা 65,565 আর মাদ্রাসা ওই যে 18,000 থেকে কেটে কুটে ধ্বংস হয়ে বন্ধ হয়ে তারপর এখনো কোনো মতে টিকে আছে, বেতন ছাড়াই সব মিলে 8,972 মতো। তাহলে কোথায় 65,000 আর কোথায় 8,000? আর এই 65,000 যারা চালাচ্ছে তারা কি পাচ্ছেন? প্রধান শিক্ষক 19,000 টাকা, সহকারী শিক্ষক 17,000 টাকা পাচ্ছেন, আর মাদ্রাসা শিক্ষক 2,500, সহকারী শিক্ষক 2,300। স্কুলের শিক্ষক সংখ্যা হচ্ছে 3,89,949 জন, তার মানে প্রায় 4 লাখের মতো। আর আমাদের এই যে মাদ্রাসা শিক্ষকের মধ্যে যাদেরকে ঘোষণা কেবল দেওয়া হলো যে এমপিভুক্ত করা হবে, এখনো কার্যকর হয় নাই, তাদেরকে বাদ দেওয়ার পরে আরো প্রায় 40,000, আর যারা চলে গেছে সেটা বাদই 40,000 শিক্ষক বা আরো বেশি এরকম তারা এখনো পর্যন্ত যুগের পর যুগ সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমি আসলে আপনাদের কাছে বারবার আসি এই কারণেই যে আমি আসলে আপনাদের ব্যথার শরীক হতে চাই, কারণ এটা আসলেই মর্মান্তিক, খুবই দুঃখজনক। এই স্ট্যাটিস্টিক্স এটা তো একটা জাতীয় দৈনিকে ছাপা হয়েছে, অনেকগুলো দৈনিকে ছাপা হয়েছে, একাধিকবার প্রবন্ধ আকারে উত্থাপন করা হয়েছে, কিন্তু কেন টনক নড়ছে না? আমি সেই বিষয়ে আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই। যেহেতু এখানে আমার চেয়েও সিনিয়র এবং অনেক জ্ঞানী গুণী মানুষ রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন, একটা দেশ কিভাবে পরিচালিত হয়, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো যদি একটুখানি হলে আপনারা চিন্তা করেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমাদের দুর্দশাটা কোথায়। আপনারা নিশ্চয়ই জানেন হান্টিংটনের একটা থিওরি, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন। সেই থিওরিতে তিনি বলেছেন, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তিনি দেখিয়েছেন, হার্ভার্ডের একটা রিভিউ জার্নাল, একটা অত্যন্ত গবেষণা জার্নালে এটা পাবলিশ হয়েছে, সেই আলোকে পুরো বিশ্ব ব্যবস্থা চলতেছে। তারা দেখাচ্ছে ভবিষ্যৎ সভ্যতা ওয়েস্টকে চ্যালেঞ্জ করার ইসলাম। এই হান্টিংটনের যে থিওরি ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব, সেটারই পরিমার্জিত রূপ হচ্ছে ওয়ার এগেইনস্ট টেররিজম। এরকম ধাপে ধাপে তারা আসলে সারা বিশ্বব্যাপী মুসলমানদের অগ্রগতি উন্নতিকে বাধাগ্রস্ত করার জন্য তারা সুকৌশলে কাজ করে। আর আপনারা জানেন প্রায় 2006-07 দিকে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে একটা আন্তর্জাতিক কনফারেন্স করেছিলেন, ওআইসি, যেটা শীর্ষস্থানীয় শীর্ষ কনফারেন্স যেটা হয়েছিল। সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের একটা গোষ্ঠীর কথা বলেছে যে ইহুদিরা বিশ্ব শাসন করে বাই প্রক্সি, জুইশ পিপল আর রুলিং দ্য ওয়ার্ল্ড বাই প্রক্সি। মাহাথিরের এই কথা আপনারা সাধারণ মানুষ বোঝেন আর না বোঝেন, আমরা যারা একটু হলেও এই আধুনিক বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি আমাদের সেটা স্পষ্ট। আজকে আপনারা যারা খুঁজে পান না যে 90% মানুষের কথা কেন দেশ চলে না, আপনারা যারা খুঁজে পান না 90% মানুষের এই ধর্মীয় চিন্তা চেতনার আলোকে কেন শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় না, এর মূল কারণ হচ্ছে এই আজকে আমরা বিশ্ব রাজনীতির শিকার। আজকে ব্রিটিশ এখান থেকে চলে গেলেও আজকে তাদের যে বিভিন্ন ধরনের প্রেতাত্মা, তাদের বিভিন্ন ধরনের বেনামে যারা বিশ্ব পরিচালনা করে, তারা কিন্তু ঠিকই রয়েছে। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, অন্য যে কোনো সরকার আসুক, এই চক্রটা গোপনে গোপনে কাজ করে। সারা পৃথিবী যখন নিয়ন্ত্রণ করতে পারে, এই বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি রাষ্ট্র পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা তাদের জন্য কোনো কঠিন নয়। সেই কারণে আমরা দেখি প্রেস ক্লাবে আমরা কনফারেন্স করি, এগুলো গোয়েন্দা সংস্থার রিপোর্ট যাওয়ার কথা, সাংবাদিকতার মাধ্যমে পত্রপত্রিকায় যাওয়ার কথা, না আসে মিডিয়ায়, না পাওয়া যায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে কোন ধরনের পজিটিভ রিপোর্ট। এর মূল কারণ হচ্ছে ওই যে বিশাল শক্তি
যারা কখনো নিজেদের পরিচয় দেয় না, আড়ালে আড়ালে তারাই ঠিক করে কে উপদেষ্টা হবে, তারাই ঠিক করে কে সচিব হবে, আমরা কিন্তু সেটা টের পাই না। এই কারণে আমরা, আপনি যতই আশাবাদী হন যে সরকারি আসুক, ওই শক্তির মোকাবেলায় নিজস্ব শক্তি যখন আপনি প্রতিষ্ঠিত করতে না পারবেন, আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আরেকটি বিষয় বলছি, আমরা শুধুমাত্র জায়নবাদী ইহুদিদের কথা বললেই হবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় যে আগ্রাসন, সেটাও আপনারা দেখেছেন যে প্রতিবার 2018-তে সার্কুলার হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তারপরে কেন আটকা থাকলো? প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও তারপরে কিভাবে আটকা থাকে? তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থা অথবা বিদেশি যে আগ্রাসন, অপতৎপরতা, আধিপত্যবাদ, তার কারণেই কিন্তু আজকে মাদ্রাসা, ইসলামী শিক্ষা, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং সবগুলোই চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এখনো আমরা সেই ঝুঁকি মুক্ত নয়। আমরা সম্প্রতি দেখেছি নারী সংস্কার কমিশন যে সকল সুপারিশ করেছে, গতকালকে জুমায় আমি পয়েন্ট ধরে ধরে প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করেছি। আপনারা পড়েননি, পত্রিকায় দেখেছেন, পড়লে আপনার লোম দাঁড়িয়ে যাবে, শিহরিত হয়ে উঠবেন। অনেক ভয়াবহ কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তারা এই সরকারের সময় এই কমিশন কিভাবে সেকুলারিজম প্রতিষ্ঠা করার কথা বলে, তারা সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বা এই বিষয়গুলো পুরোপুরি বাতিল করে পুরো সেকুলারিটি করার জন্য তারা সুপারিশ করেছে, যেটা তেমন মিডিয়ায় আসে নাই। মিডিয়ায় এসেছে ওই যে পেশাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া অথবা উত্তরাধিকারের বিষয়টি, ভিতরে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে। তার অর্থ দ্বারা এই সরকারি আসুক, যারা বিশ্ব পরিচালনার সাথে যুক্ত, যারা বিশ্ব মিডিয়া যাদের দখলে, তারা কিন্তু আমাদের থেকে দূরে সরে নাই, তারা আমাদের মাঝে আছে, লুকিয়ে আছে। তারা সরকারকে প্রভাবিত করে, প্রশাসনকে প্রভাবিত করে। আমাদের একজন শায়েখ আহমদুল্লাহ একবার একটা ঘরোয়া আলোচনা একবার বলতেছিলেন যে আমি সচিবালয়ে গিয়েছি একটা কাজে, ও আল্লাহ, দেখি যে বাংলাদেশিদের চেয়ে বিদেশিদের আনাগোনা বেশি। আপনারা যারা সচিবালয়ে যান, আপনারা দেখবেন এই গাড়ি সেই গাড়ি, এই গাড়ি সেই গাড়ি। ও বাবা, তোমাদের এত কাজ কি? আজকে এনজিওদের বিশাল বাজেট, কখনো ভেবেছেন তাদের এত কাজটা কি? তারা যদি এত মানবিক কল্যাণের কথা বলে, তাহলে কেন তারা ট্রান্সজেন্ডার, এই ইস্যু সেই ইস্যু, যেটা আমাদের সাধারণ ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, সেইগুলোতে কেন তারা যাচ্ছে? তার অর্থ হচ্ছে হাজার হাজার কোটি ডলার দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। হাজার হাজার কোটি ডলার খরচ করে এদেশের মানুষের বিশ্বাসকে চ্যালেঞ্জ করা হচ্ছে। হাজার হাজার কোটি ডলার খরচ করে এদেশের ইসলামী শিক্ষার ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সেই জায়গায় আমাদের মতো দুর্বল মানুষরা, কয়েকজন মাত্র শিক্ষক, যাদের নাই বেতন, যাদের নাই যাতায়াত ভাড়া, যাদের এরকম অনুষ্ঠান করার বারবার সম্ভব নয়, তারা কিন্তু আপনারা পারবেন না। সেই জন্য আমি বলতে চাই, হালকা ভাবে বিষয়টি নেবেন না, সিরিয়াসলি নেবেন। সিরিয়াসলি যদি নেন, তখনই আপনি সিরিয়াস অ্যাকশনে যেতে পারবেন। আমি সেজন্য বলছি, আমাদের কতগুলো করণীয় বিষয়, আমি কয়েকটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই। মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে উপযুক্ত লোক নিয়োগ দিতে হবে। আমি চট্টগ্রাম থেকে ইনভাইটেশন পেয়ে এসেছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে একটা প্রোগ্রাম করেছিল, আপনাদের মধ্যে কেউ কেউ ছিলেন। সেখানে আমাদের মাদ্রাসার যিনি ওই যে সেক্রেটারি কবিরুল স্যার, উনি চমৎকার ভাষায় বলেছেন এবং ওনার উপস্থাপন দেখে আমার কাছে মনে হয়েছে উনি আন্তরিক, এবং সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, স্যারের আর বেশি চাকরি নাই, আপনারা আপনাদের দাবি দেওয়া বিভিন্ন বিষয় বিভিন্ন প্রতিনিধি গিয়ে তার কাছে উপস্থাপন করেন। আমাদের এর পরবর্তীতেও চিন্তা করতে হবে, এই সরকার যতদিন থাকুক, এটা আমাদের জন্য বড় একটা সুযোগ। আমরা যত দ্রুত পারি তাদের কাছে প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের সমস্ত বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। পরবর্তীতেও যারা বড় পর্যায়ে রয়েছেন, কে সচিব হবে না হবে, আপনারা সেভাবে খুঁজে এইভাবে ডানপন্থী যারা ইসলাম বান্ধব, মুসলমানদের এই অধিকারের বিষয়ে তারা আগ্রহী, ইসলামী শিক্ষাকে পছন্দ করেন, সেই সকল মানুষদেরকে যদি জায়গা মতো না বসাতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ওনার একটা মাত্র কলমের খোঁচা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আমার অনুরোধ থাকবে, আপনারা মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যেন উপযুক্ত লোক, যারা ধর্ম বান্ধব, ইসলাম বান্ধব, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ রয়েছে, তাদেরকে নিয়োগের ব্যাপারে চেষ্টা করবেন। আমি ইশারাঙ্কিতে বলছি, সেটা কিভাবে করবেন সেটা আপনাদের দায়িত্ব। রাজনৈতিক দলের মাধ্যমে হোক, সাংবাদিকদের মাধ্যমে হোক, বিভিন্ন ভাবে এই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আরেকটি বিষয়,
বর্তমান সরকারের শিক্ষা ধর্ম উপদেষ্টাকে সম্পৃক্ত করা। আমি ধন্যবাদ জানাই যে ইসলামী শিক্ষা আন্দোলন সেটা করেছে, কারণ ধর্ম উপদেষ্টা তিনি আমাদের অনুষ্ঠানে একাধিকবার এসেছেন, বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন, চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, একই সাথে তার সাথে আমি অনেকবার প্রোগ্রাম করেছি। তিনি আমাদের জাতীয় নয়া দিগন্তে একাধিকবার পুরো পৃষ্ঠা জুড়ে ইবতেদায়ী শিক্ষকদের অধিকার, মাদ্রাসা শিক্ষায় বৈষম্য, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা এই বিষয়গুলো তুলে ধরেছেন। কিন্তু এখন রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততার কারণে তাকে হয়তো আপনারা নিয়মিত পাচ্ছেন না, কিন্তু সেই বন্ধনটা ছিন্ন করা যাবে না। আপনারা যান, মাঝে মাঝে সচিবালয়ে যান, তার কাছে বলেন স্যার এই বিষয়টি আপনি একটু শিক্ষা উপদেষ্টাকে বলে দেন, আপনি একটু প্রধান উপদেষ্টাকে বলে দেন, কারণ একজন উপদেষ্টা আর একজন উপদেষ্টার সাথে কথা বলাটা খুব সহজ ব্যাপার। প্রধান উপদেষ্টার সাথে তাদের অনেক ইনফরমাল সেশনও হয়, অতএব এটাকে আপনাদের কাজে লাগাতে হবে। অনুরূপ ভাবে বর্তমান শিক্ষা উপদেষ্টা, যদিও তার ইসলামিক ব্যাকগ্রাউন্ড আদৌ আছে কিনা আমার জানা নেই, আমি যতদূর কেটেছি তিনি হয়তো একটা সময় বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। যাই হোক, তারপরেও তিনি যদি আন্তরিক হন, মানবতাবাদী হন, উদার হন, যেটা বিভিন্ন বক্তব্যে তার উদারতার কথা বলেছেন, তাহলে অবশ্যই তার থেকে আমরা প্রত্যাশা করতে পারি। এবং অন্য কোনো উপদেষ্টাও যদি এরকম হয় যাদের বিচারে কিছুটা হলেও সাব কর্নার রয়েছে, তাদেরকে আপনারা কাজে লাগাবেন। আরেকটি বিষয় বলি, মিডিয়ার ক্ষেত্রে আপনাদের যে দুর্বলতা, অনেক প্রোগ্রাম হয়, আমরা সাংবাদিকও দেখি, নিউজ আর পাই না, ইন্টারনেটে সার্চ করলেও পাওয়া যায় না, ভালো চ্যানেলেও তেমন পাওয়া যায় না। মিডিয়া এটাকে ফোর্থ স্টেট বলা হয়েছে, এত সুন্দর আয়োজন, এত কষ্ট করছেন, প্রেস ক্লাবে আসছে, তারপরে কেন কভারেজ হচ্ছে না? এই বিষয়গুলো ভালো করে খেয়াল করে আমাদেরকে এই বিষয়ে জোর দিতে হবে। কারণ আমাদের এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা চলেছিল দীর্ঘ সময় ধরে, সেই কারণে গোয়েন্দা রিপোর্টেও কাজে আসে না, মিডিয়া রিপোর্টেও কাজে আসে না, কাজে আসে উপরে ওই বাইরের রাষ্ট্রের চাপ, কাজে আসে। কিন্তু এখন তো একটু হলেও আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, অর্থাৎ এই সময় গণমাধ্যমে যেন সুন্দরভাবে তুলে ধরতে পারেন। মিডিয়া হচ্ছে একটা বিপ্লবের মূল নায়ক, যে কোনো ভালোকে যদি ভালো করে তুলে ধরতে পারে তাহলেই হবে, অর্থাৎ মিডিয়ার বিষয়টি আপনারা জোর দিবেন। আরেকটি বিষয় বলি, ইসলামী এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে সম্পৃক্ত করতে হবে। আজকে আমরা এখানে যারা কথা বলছি, কিন্তু রাজনীতিবিদরা বার্গেনিং এ চলে যায়, সরকারের সাথে দেখা করে, উপদেষ্টাদের সাথে দেখা করে, সচিবদের সাথে দেখা করে, আপনি জামাত ইসলামের আমিরের সাথে দেখা করেন, বিএনপির মহাসচিবের সাথে দেখা করেন, এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করেন। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা মাদ্রাসা শিক্ষা পছন্দ করে, ইসলামী শিক্ষা পছন্দ করে, এই বিষয়ে তারা আন্তরিক, তাদের মাধ্যমে ভয়েসটা দেন, তখন এটা আরো জোরালো হবে। আমাদের এই নিউজ তেমন কভারেজ হয় না, আজকে যদি মির্জা ফখরুল ইসলাম এখানে থেকে একটা ঘোষণা দেন, সেটা অনেক কভারেজ পাবে। জামাত ইসলামের আমির যদি বলেন, সেটা অনেক কভারেজ পাবে। অর্থাৎ প্রয়োজনে তাদের সাথে আপনারা বসেন, মত বিনিময় করেন, আপনাদের দাবিনামাগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে তুলে ধরেন, তাদের মাধ্যমে সরকারকে কনভিন্স করা তুলনামূলক ভাবে সহজ হবে। আরেকটি বিষয়, বর্তমান সময়ে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র যারা, ওরা ইয়াং হলেও ওরা অত্যন্ত তৎপর, ওদের মধ্যে অনেকে রয়েছে যারা মাদ্রাসার ছাত্র, দারুল নাজাতের ছাত্র, তারপরে আমি দেখেছি ইভেন নেসারাবাদের ছাত্র, বিভিন্ন জায়গায় ছাত্ররা যেহেতু যুক্ত ছিল মাদ্রাসার ছাত্ররা, অর্থাৎ ওদের মাধ্যমেও আওয়াজটা তুলতে হবে। আমরা আন্দোলন করেছি বৈষম্য বিরোধী, কেন আজকে মাদ্রাসায় বৈষম্য? এই বিষয়টি আপনারা আজকে হয়তো মিস করেছেন। অন্য কোনো প্রোগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের, বিশেষ করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা শীর্ষ পর্যায়ের ছাত্র রয়েছে ওদেরকে তুলে ধরেন। আমি দেখেছি আপনাদের দু একটা প্রোগ্রামে ওরা এসেছিল, হাসানাত বা অন্য যারা এসেছিল, ওদেরকে বারবার সম্পৃক্ত করেন, যার মাধ্যমে সরকারের কাছে এই মেসেজটা সুস্পষ্ট ভাবে যেতে হবে যে কেন এই বৈষম্য। আমি লাখ টাকা বেতন পেয়েও আমার ঋণ শেষ হয় না, আর আপনি 2000 টাকা বেতন দিয়ে কিভাবে সংসার চালাচ্ছেন? তার মানে হচ্ছে নানা রকমের কষ্ট, দুঃখ, দুর্দশা, এটা যথাযথভাবে তুলে ধরতেই হবে। আরেকটি বিষয় একটু আগেও বলেছিলাম যে গোপন বাধাগুলো চিহ্নিত করতে হবে, কারা আটকাচ্ছে, কোন জায়গায় আটকা পড়ছে, সেই জায়গাগুলো চিহ্নিত করেন এবং সমাধান করেন। আরেকটি বিষয় আমি বলতে চাই যে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা সব জায়গায় বামপন্থী বলি অথবা ইসলাম বিদ্বেষী বামপন্থী যারা, অথবা ধর্ম বিদ্বেষী মানুষ, শিক্ষাবিদ, অফিসার এবং নানা ধরনের মানুষরা যাদের প্রভাব রয়েছে, ফাইল দেওয়া থেকে শুরু করে সেটার মোকাবেলায় আপনাকেও যোগ্য মানুষ তৈরি করতে হবে। আপনার সন্তানকে আপনি পারেন নাই, আপনার সন্তানের কাছে
কাছে কেঁদে গিয়ে ওসিয়তনামা রেখে যান, বাবা তুই একদিন সেক্রেটারি হোস, তুই একদিন এমপি হও, মন্ত্রী হও, তুই একদিন ইউনুস হও, যাতে করে এই বৈষম্য দূর হয়। আমাদের যোগ্য জেনারেশন যদি আমরা তৈরি করতে না পারি, আমাদের জ্ঞানগত বুদ্ধিভিত্তিক আধ্যাত্মিক শক্তিতে যদি আমরা বলিয়ান হতে না পারি, তাহলে কিন্তু আমরা এই বিশ্বব্যাপী যে ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, সেটা আমরা মোকাবেলা করতে পারবো না। অতএব আমি অনুরোধ জানাই, আপনারা যে দাবিগুলো জানিয়েছেন সেগুলো আমার নোট করা রয়েছে, সেগুলোর বিষয়ে শুধুমাত্র আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া, যেহেতু পয়েন্টটি এরকম যে আপনারা জাতীয়করণের ঘোষণার কথা বলছিলেন, সরকার বলেছে আমরা জাতীয়করণ করব। তারা দুই ধাপে কি করেছে, যে 2025 করবে 1519 আর 26 করবে 26-27 মিলে, বাকিগুলো তারা এভাবে বিভক্ত করে ক্রমান্বয়ে জাতীয়করণের দিকে যাবে। এখন প্রয়োজন এটাকে বাস্তবায়ন করা। আপনার প্রয়োজনে যে টাইম ফ্রেম তারা দিয়েছিল, তাদের একটা টাইম ফ্রেমের মধ্যে ছিল এরকম যে মার্চ 2025 মধ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করবে। 2018 যে দেওয়া হয়েছিল যে স্থগিত আদেশ করা হয়েছে, প্রত্যাহার হয়েছে কিনা, মার্চ তো শেষ, এখন এপ্রিল, তাহলে তাদের সরকারের কাছে যান, যারা ঘোষণা দিয়েছিল প্রয়োজনে সেই সচিবের কাছে দেখা করেন, স্যার আপনারা তো বলেছিলেন মার্চে স্থগিত আদেশটা আপনি একটু করবেন, কেন করেননি, আমরা আবার আন্দোলনে যাব, এখনই আপনার দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করেন। এরপরে সরকার বলেছে 2025 জুন থেকে কোর্ট বিহীন মাদ্রাসাকে কোর্টভুক্ত করবে। তাহলে জুনও তো কাছাকাছি চলে আসছে, এপ্রিল মে জুন, আর মাত্র 1.5 মাসের মতো বা এরও কম সময়। আপনারা এটার জন্য মানসিকভাবে প্রস্তুত হন, যাতে করে তারা যে ওয়াদা করেছে সেটা যেন তারা রক্ষা করে। মার্চ 2025 মধ্যে বেতন ভাতা নীতিমালা বাস্তবায়ন কিন্তু এখনো হয়নি। আমি আজকেও দেখেছি ওয়েবসাইটে রয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য আমাদের অবশ্যই চাপ দিতে হবে। তারা বলছে বাস্তবায়ন করবে, কিন্তু এটার জন্য চাপ বাস্তবায়ন হয়। অফিস সহায়ক নিয়োগের বিষয়টি এটা তারা উল্লেখ করেছে নীতিমালায়, যদি নীতিমালা বাস্তবায়ন হয় তাহলে অবশ্যই এটা বাস্তবায়িত হবে। প্রাক ইবতেদায়ী চালু নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে, আমরা এই জন্য সরকারকে সাধুবাদ জানাই। তবে আপনাদের পক্ষে যেহেতু মিডিয়া রয়েছে, মিডিয়া ফলাও করে প্রচার করেছে 40 বছরে নতুন করে আবার একটি ইতিহাস তৈরি হচ্ছে, 40 বছর ধরে জমে থাকা ক্ষোভ, ব্যথা, বেদনা, কষ্ট দূর হতে যাচ্ছে, এরকম নানাভাবে নিউজ করেছে। আপনাদের সেই নিউজের কাটিং সহ সচিবের কাছে যান, প্রয়োজনে প্রধান উপদেষ্টা সাক্ষাতের ব্যবস্থা করেন। তবে আমি বলবো, যেহেতু এখন ওপেন যুগ, ডিজিটাল মিডিয়ার যুগ, আপনারা এমন কোন অসৌজন্যমূলক অভদ্রচিত কথাবার্তা বলবেন না, যার দ্বারা যারা এই কাজ করতে আগ্রহী তারাও আবার পেকে বসে, তারাও কষ্ট পায়। সেরকম কথা না বলে আমরা সৌজন্যমূলক ভাবে ঔষধি হয়ে আমরা অগ্রসর হন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিবেন এবং আমরা সফল হতে পারবো। আরেকটি বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের আলোচনার বিষয়ের মধ্যে 3টি বিষয় ছিল। একটা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসার যে সমস্যা, আরেকটি ছিল প্রত্যেকটা জায়গায়, আমরা প্রত্যেকটা উপজেলায়, থানায়, একটা হচ্ছে দাখিল পর্যায়ে চাই, সরকারি চাই, ফাজিল অথবা কামিল পর্যায়ে চাই, মহিলা মাদ্রাসা সরকারি চাই। আমিও মনে করি অবশ্যই এটা যৌক্তিক দাবি। অন্তত পক্ষে আপনি যেমন মডেল মসজিদ করে চাচ্ছেন, যে একটা মডেল দেখানোর জন্য এক একটা সরকারি মাদ্রাসা এক একটা মডেল হোক, আমিও সেই বিষয়টি জোরালোভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি। আরেকটি বিষয়, সরকারি আলিয়া মাদ্রাসার যে 3টি মাদ্রাসা রয়েছে, ঢাকা, রাজশাহী, আর একটা কোথায়, সিলেট, বগুড়া, 4টা। তো এই যে বিষয়গুলো রয়েছে, সেখানে আমি আইডেন্টিফাই করেছি অনেক সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান অতি সত্বর করা দরকার। শিক্ষক সংকট, শিক্ষক চায়, তারা বলে আমাদের কলেজ থেকে আসতে চায় না, না শুধুই শিক্ষকের অনেক সংকট, তাদের প্রশিক্ষণ যথাযথভাবে তারা পায় না, অবকাঠামোগত দুর্বলতা, কলেজ ইউনিভার্সিটি গুলো প্রতি বছর নতুন নতুন বিল্ডিং পায়, আর আমার সরকারি আলিয়া মাদ্রাসা নাম দেওয়া হয়, পুরনো ভেঙে যাচ্ছে, পড়তে যাচ্ছে, তারপরেও নজর নাই। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর শিক্ষার্থীর অভাব দেখা শুরু হয়েছে, নামে সরকারি মাদ্রাসা, কিন্তু ফেসিলিটি যখন পায় না, তখন কিন্তু এরা শিক্ষার্থীরও অভাব বোধ করে, শিক্ষার্থীরা ওখানে আগ্রহী হয় না, ঝরে পড়ে। তো আমি এই বিষয়েও আপনাদের এবং সরকারের মিডিয়ার মাধ্যমে, সরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয়ে আমি জোরালো ভাবে আপনাদের সামনে বলতে চাই, বৈষম্যের ব্যাপারে বলা হচ্ছে। আমি আমার আলোচনার শুরুতেও বলেছি, স্কুল এবং মাদ্রাসার মাঝে যে বৈষম্য, এটা অবশ্যই রোধ করতে হবে। আমরা নাগরিক, আমরাও ট্যাক্স দেই, আমরা ভোট দেই, আমাদেরও এনআইডি আছে, তাহলে কেন, কোন যুক্তিতে, কোন অজুহাতে আমাদের এই অধিকার দেওয়া হবে না? এটা আমাদের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করছেন, মানবাধিকার লঙ্ঘন করছেন, আন্তর্জাতিক বিভিন্ন ধরনের
যে অধিকারের ব্যাপারে যে সংস্থাগুলো রয়েছে সমস্ত এই অধিকারের আইনগুলোকে আপনারা ভায়োলেট করছেন। অর্থাৎ স্কুল এবং মাদ্রাসার মাঝে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এটার তালিকা আমার চেয়ে আপনাদের ভালো জানা আছে। স্কুলে ফ্রি বই পায়, মাদ্রাসায় পায় না, ওদের টিফিন আছে, আমাদের নাই, এরকম হাজারো বঞ্চনার বিষয় আপনারা জানেন। আমি এক কথা যেটা বলতে চাই, স্কুল এবং মাদ্রাসার বৈষম্য অবশ্যই দূর করতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইসলামিক এই যে ইবতেদায়ী শিক্ষকদের ট্রেনিং এর ব্যাপারে আপনি বেতনই দিচ্ছেন না, ট্রেনিং এর বিষয়টা অনেক দূরে, কিন্তু ট্রেনিং ছাড়া তো ভালো টিচার আশা করা যায় না। ট্রেনিং এর জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় অবকাঠামো অবশ্যই দিতে হবে। আমাদের অবকাঠামো ছিল ওই 18,000, তারা কিন্তু রেজিস্ট্রেশন এমনি পায় নাই, তারা কিন্তু ঠিকই ঘর করেছিল। আপনার সহযোগিতার অভাবে সেই মাদ্রাসাগুলো আজকে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ভেঙে গেছে, চলে গেছে। কত বড় বৈষম্য, কত বড় অন্যায়! আমরা অবশ্যই এর প্রতিকার চাই। আরেকটি বিষয় হচ্ছে সামগ্রিক দিক দিয়ে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন শুধুমাত্র স্লোগান নয়, সামগ্রিক দিক দিয়ে মনে করতে হবে এটাও আমার প্যারালাল, আমার এটা জাতীয় শিক্ষার অন্তর্ভুক্ত। যেহেতু আজকে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা করছি, সচিব হচ্ছে, বিভিন্ন পর্যায়ে যাচ্ছে, তার মানে মাদ্রাসার ছাত্ররা যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছে, যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক হচ্ছে। আজকে যখন আমরা দেখেছি দারুন আজাদের ছাত্র, তামিলনাড়ুর ছাত্র অথবা নেসারাত শর্ষিনা এরকম বড় বড় মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তার মানে হচ্ছে কোনোভাবেই আসলে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। যদি সুযোগ দেন তাহলে অবশ্যই তারা তাদের মেধার পরিচয় তারা দিতে পারে, আর সেটা একবার নয়, বারবার ঘটে যাচ্ছে এরকম। অর্থাৎ আমরা চাই সামগ্রিক দিক দিয়ে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন আমাদেরকে ঘটাতে হবে। মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষকদেরকে বোর্ড এবং অধিদপ্তরে নিয়োগ দিতে হবে। আমি দেখলাম মাদ্রাসা বোর্ডে নতুন নিয়োগ হয়েছে, ইভেন এই বিপ্লবী সরকার বলেন আর জুলাই বিপ্লবের পরে যে সরকার এসেছে তাও দেখা যায় অমুক কলেজ, অমুক কলেজ, অমুক কলেজ। ও বাবা, তুমি এত চুক্তি পাও, তুমি নানা ভাবেই তো এভাবে নিয়োগ দিতে পারো, কিন্তু তারা সুবিধাটা নেয়, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তাহলে আমার নিতে হবে সরকারি আলিয়া থেকে। সরকারি আলিয়া টিচার বা আছে কয়জন, সেখান থেকে পেয়েছে বা কয়জন? আমরা দেখলাম সম্প্রতি যে নিয়োগ হয়েছে 8 জনের মতো বড় বড় অফিসার, সেখান থেকে সরকারি আলিয়া ঢাকা থেকে হেদায়েতুল্লাহ ভাইকে নেওয়া হয়েছে, একজন মাত্র, আর সব হচ্ছে কলেজের টিচার। আবার এইখানে এই মঞ্চে অন্তত 8-10 জন পিএইচডি হোল্ডার প্রফেসররা রয়েছেন, তাদের কি যোগ্যতা নাই? আজকে আমি জোর দাবি জানাতে চাই, মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার শিক্ষক যারা যোগ্য, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, মাস্টার্স করেছে, শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, সর্বদিক দিয়ে তারা বিসিএস দেওয়ার মতো যোগ্যতা এবং তার চেয়েও ভালো কোয়ালিফাইড রয়েছে। মাদ্রাসা বোর্ডে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এই মাদ্রাসা শিক্ষিত পিএইচডি হোল্ডার, মাদ্রাসা শিক্ষিত অভিজ্ঞ লোকদেরকে ইভেন যদি কেউ রিটায়ারমেন্টেও যায় তাদেরকে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ দিতে হবে, যাতে করে যার ওই যে বলে না যে মায়ের চেয়ে মাসির দরদ, মা বেশি বোঝে বাচ্চার যন্ত্রণা। মাদ্রাসায় যারা পড়ে এসেছে তারা যেভাবে ভাববে অন্য কেউ এইভাবে এই কষ্টটা উপলব্ধি করবে না। অতএব আমি জোর দাবি জানাচ্ছি আপনারা নোট রাখেন এবং এগুলো উপস্থাপন করেন যে এই মাদ্রাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় হোক, অন্য মন্ত্রণালয় যদি হয় সেখানে মাদ্রাসার প্রতিনিধি লাগবে, যাতে করে আমাদের এই রিপ্রেজেন্টেশনটা পরিপূর্ণ হয়, যথাযথভাবে আমরা তুলে ধরতে পারি। আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই, মাদ্রাসা কিভাবে গড়ে উঠেছে। আলিয়া হোক, কওমি হোক, সাধারণ মানুষের বিশ্বাস আস্থার জায়গা থেকে। আজকে মাদ্রাসায় হিজাব খোলে আপনারা বাধা দিচ্ছেন না, মাদ্রাসায় এই যৌন শিক্ষা ঢুকায় আপনারা বাধা দিচ্ছেন না, হবে না। আওয়াজ তোলেন, আওয়াজ তুলতে হবে। এই মাদ্রাসা ধর্মপ্রাণ মানুষের দেওয়া জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থ সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষাকে আপনি আধুনিক করেন, আপত্তি নাই, সে আধুনিক করবেন আপনি ইসলামিক থিওরি অনুসারে। আমরা ইসলামাইজেশন অফ নলেজ নিয়ে আলোচনা করি, কিন্তু সেটার অর্থ এই নয় যে আমার মূল জায়গা থেকে আমি সরে যাব। মাদ্রাসার ঐতিহ্য, মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার নীতি নৈতিকতা, মূল্যবোধ যদি বিসর্জন দিয়ে আপনি শুধুমাত্র সমমান সমবেতন চান, তাহলে তো আল্লাহর কাছে আপনি আটকা পড়ে যাবেন। মানুষের থেকে সাহায্য পাচ্ছেন, জমি নিয়েছেন, সব নিয়েছেন আল্লাহর ওয়াস্তে, আর কাজ হবে দুনিয়াবী উদ্দেশ্যে, এটা হতে পারে না। অর্থাৎ সরকারকেও আমি ওদের আহ্বান জানাবো যে মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য অবশ্যই ধরে রাখতে হবে। আরেকটি বিষয়, যদিও আজকের বিষয় নয়, তারপরে আমি এটা তুলে ধরি, আমার আলোচনা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আজকে আমাদের মাদ্রাসায়ও
অনার্স মাস্টার্স এর কথা বলা হয়েছে। অনার্স মাস্টার্স নিয়ে আলাদা সেমিনার দরকার, আপনারা করেন, আমি আসবো আবার প্রয়োজনে। অনার্স মাস্টার্সেও চরম বৈষম্য। অনার্স মাস্টার্সে শিক্ষকদের এমপিও ভর্তি হচ্ছে না, শিক্ষক নাই, লাইব্রেরি নাই। ও বাবা, অনার্স মাস্টার্স কাকে বলে জানো তুমি? শুধু খুললেই হবে, সেখানে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে, সেখানে রিসার্চ হবে, রিসার্চ মেথোডোলজির উপরেই নাই। আবার দেখেন আরেকটা বিষয় মনে উঠে গেছে, মাদ্রাসায় নিবন্ধন পরীক্ষা দিবে, সেখানে ইসলাম নিয়ে প্রশ্ন নাই, আরবি নাই। কি হাস্যকর, কি হাস্যকর! আপনি চিন্তা করতে পারেন, এর অর্থ হচ্ছে আমাদেরকে তারা কোনোভাবেই উঠতে দিবে না। মাদ্রাসা, ইসলাম শিক্ষা, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি কোনোভাবে তারা বিকশিত করতে দিবে না। আমরা চাই এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিশ্বাস মূল্যবোধের আলোকে এদেশের শিক্ষা ব্যবস্থা চলবে, অন্যের কথায় চলবে না। অন্য দেশের সাথে সম্পর্ক রাখতে চান, আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে নয়, তাদেরকে কনভিন্স করেন, তুমি যতই দাবি দাও আমার দেশের নাগরিকের এই প্রধান অধিকার, তাদেরই আসল অধিকার। অর্থাৎ তাদেরকে বঞ্চিত করে বিদেশিদেরকে খুশি করা চলবে না, এনজিওদেরকে খুশি করা চলবে না, বিদেশি গোয়েন্দা সংস্থা, বিদেশি বড় প্রতিষ্ঠান, দেশ, তাদের কথায় আমরা চলবো না। আমি আমার এই দাবিটা নিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমি চাই যে ইনশাআল্লাহ